আজকে যেটা শুরু করতে যাচ্ছি সেটা হলো ক্লাস 12-এর বা দ্বাদশ শ্রেণীর ভূগোল বিষয়ের যে প্র্যাকটিক্যাল পোর্শন রয়েছে বা ব্যবহারিক ভূগোল রয়েছে সেটা আজকে শুরু করতে যাচ্ছি। কেমন? তো তার আগে তোমাদের এই প্র্যাকটিক্যাল জিওগ্রাফির সিলেবাসটি জানতে হবে যে তোমাদের 12-এ কী কী রয়েছে। তো প্রথমে যেটা রয়েছে সেটা হলো টোপোগ্রাফিক্যাল ম্যাপ বা ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র, যেটা সম্বন্ধে তোমরা হয়তো ক্লাস 10-এ কিছুটা পড়েছিলে, কিছুটা ধারণা হয়তো তোমাদের রয়েছে। তো কি টোপোগ্রাফিক্যাল মানচিত্রটা কী? অ্যাকচুয়ালি টোপোগ্রাফিক্যাল মানচিত্র হলো যে আমাদের পৃথিবীর কোনো একটি জায়গাকে বিভিন্ন প্রাকৃতিক এবং আর্থসামাজিক বিভিন্ন প্রতীক চিহ্ন দ্বারা সেই জায়গাকে একটি ম্যাপে রূপান্তরিত করাকে আমরা বলে থাকি টোপোগ্রাফিক্যাল ম্যাপ বা ভূ বৈচিত্র্যসূচক মানচিত্র। আচ্ছা, তারপরে যেটা রয়েছে সেটা হলো ম্যাপ প্রজেকশন বা মানচিত্র অভিক্ষেপ। তো মানচিত্র অভিক্ষেপটা কি? মানচিত্র অভিক্ষেপ হলো যে পৃথিবীর কোনো একটি জায়গাকে যখন আমরা কোনো একটি দ্বিমাত্রিক তল অর্থাৎ মানে কোনো একটি মানে সাদা পেজ যেটা তোমরা দেখেছো সেটা দ্বিমাত্রিক তল, তো ঠিক আছে। সো সেই দ্বিমাত্রিক তলে যখন প্রতিস্থাপিত করি নির্দিষ্ট অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা সহকারে এবং অবশ্যই কোনো একটা নির্দিষ্ট স্কেলে, তখন সেটাকে আমরা বলে থাকি কি মানচিত্র অভিক্ষেপ, অর্থাৎ তখনই সেটাকে আমরা বলে থাকি কি ম্যাপ প্রজেকশন। ঠিক আছে। আচ্ছা, তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে রাশিবিজ্ঞান বা স্ট্যাটিস্টিক্স। ঠিক আছে। তো আজকে যে স্ট্যাটিস্টিক্স যে পোর্শনটা আছে সেই পোর্শনটা আজকে আমি শুরু করতে যাচ্ছি। তুমি বলিনি যে স্ট্যাটিস্টিক্সে কিন্তু তোমাদের বিভিন্ন বেঙ্গলি ভার্সনের টার্মগুলোর সাথে সাথে ইংরেজি টার্মগুলো কিন্তু তোমরা জানার চেষ্টা করবে। কেমন? কারণ পরবর্তী সময় যদি তোমরা কেউ ভূগোল নিয়ে পড়ো তাহলে কিন্তু এই স্ট্যাটিস্টিক্সের থেকে বিভিন্ন ইংরেজি টার্মগুলো কিন্তু তোমাদের সে সময় কাজে লাগবে। কেমন? তো সবার প্রথমে বলিনি যে স্ট্যাটিস্টিক্স কী বা রাশিবিজ্ঞান কাকে বলে। ঠিক আছে। রাশিবিজ্ঞান হলো বিজ্ঞানের একটি শাখা যেখানে কোনো ব্যক্তি, বস্তু প্রভৃতির ওপর কোনো রাশির তথ্য সংগ্রহ করা হয়। রাশি তথ্য মানে বিভিন্ন ডেটা, বিভিন্ন পরিসংখ্যা সংগ্রহ করে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে তার সংখ্যাগত মান নির্ণয় করছি, সেগুলোকে উপস্থাপন করছি, সেগুলোকে ব্যাখ্যা বা বিশ্লেষণ করছি, দুটো তথ্যের মধ্যে তুলনা করছি, এবং একটি অর্থপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করছি। ঠিক আছে, এটাই হলো রাশিবিজ্ঞান। অর্থাৎ মানে কোনো একটি জায়গা থেকে আমরা ডেটা কালেক্ট করলাম, সেই ডেটাটাকে ব্যাখ্যা করলাম, সেই ডেটাটাকে অ্যানালাইজ করলাম এবং সেখান থেকে কোনো একটি সিদ্ধান্ত গ্রহণ করলাম। কেমন? যে বিষয় সম্পর্কে আমরা ডেটা গ্রহণ করেছি সেই বিষয় সম্পর্কে কোনো একটা ধরো সিদ্ধান্ত গ্রহণ করলাম। So the statistics is basically a science that involves data collection, data interpretation and finally data representation. Okay, এইবার রাশিবিজ্ঞানের গুরুত্ব বা ব্যবহার তো আছে, তোমরা জানো প্রায় সরকারি বিভিন্ন বিষয়ে সাহায্য করা হয়, গভর্নমেন্ট কাজ। ঠিক আছে, এটা কি ইম্পর্টেন্সটা কি কিসেতে কিছুটা ইম্পর্টেন্স রয়েছে, তার গুরুত্বটা কিছুতে রয়েছে। হচ্ছে গভর্নমেন্ট অফিসে তার ব্যবহার রয়েছে, ইকোনমিতে তার ব্যবহার রয়েছে, ঠিক আছে, সায়েন্সে তার ব্যবহার রয়েছে, তারপরে তোমার শিক্ষার ক্ষেত্রে ব্যবহার রয়েছে, এইগুলো বিভিন্ন জায়গায় এবং আরো অনেক ক্ষেত্রে তার ব্যবহার রয়েছে। কোনো প্ল্যানিং এর ক্ষেত্রে তার ব্যবহার রয়েছে। কেন বলতো? কারণ যখন কোনো একটা প্ল্যানিং করা হয়, কোনো একটা যখন প্ল্যানিং কমিশন থেকে যখন কোনো একটা প্ল্যানিং করে যখন বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি নেওয়া হয়, স্ট্র্যাটেজি মানে পরিকল্পনা নেওয়া হয়, সেক্ষেত্রে আগের বছরে বা তার আগের বছরে বা লাস্ট 10 বছর বা 20 বছরের বিভিন্ন তথ্যগুলোকে ব্যাখ্যা করা হয়, ব্যাখ্যা করে তারপরে একটা সিদ্ধান্তে আসা হয়। ঠিক আছে। তো সেক্ষেত্রে আমার প্ল্যানিং এর ক্ষেত্রে বা কোনো একটা পরিকল্পনার ক্ষেত্রে কাজে লাগে, তাই তো। তো এই দিক দিয়ে বিচার করে স্ট্যাটিস্টিক্স এর কিন্তু একটি বিস্তর ব্যবহার রয়েছে। ঠিক আছে। এইবার আমি আসছি তথ্যের বৈশিষ্ট্য অনুযায়ী তার শ্রেণীবিভাগ। বৈশিষ্ট্য অনুযায়ী কি? তার পরিমাণগত এবং গুণগত তথ্য। কি পরিমাণগত তথ্য হলো সেই তথ্য যেই তথ্যকে একটা আমরা পরিমাপ করতে পারি, মানে সেই তথ্য কোনো একটা সংখ্যাগত দিক রয়েছে। অর্থাৎ ধরো কোনো একটা জায়গায় ধরো বললো যে ভারতবর্ষের 2011 সালের সেন্সাস অনুযায়ী বিভিন্ন রাজ্যের জনসংখ্যার ঘনত্ব। তো সেই জনসংখ্যার ঘনত্ব আমরা একটা নির্দিষ্ট সংখ্যা দ্বারা
গ্রহণ করব, তাই না, সেই তথ্যটা, এবং তার একটা নির্দিষ্ট একক রয়েছে পরিমাপের, তাই না, সেটা হলো পরিমাণগত তথ্য। বা ধরো কোনো একটি স্কুলের বার্ষিক পরীক্ষার বিভিন্ন ছাত্রের নাম্বার, তো সেটারও একটা পরিমাণগত দিক রয়েছে। তো এগুলো হলো কি পরিমাণগত তথ্য, ঠিক আছে। এবার গুণগত তথ্য কোনটা? গুণগত তথ্য হলো যেগুলো কোনো পরিমাণগত দিক নেই, যেগুলোকে আমরা বৈশিষ্ট্য দ্বারা যেগুলোকে চিহ্নিত করতে পারি। যেমন ধরো বলা হলো যে ভারতের জনসংখ্যা ক্রমবর্ধমান বৃদ্ধি পাওয়া, ঠিক আছে। তো সেখান থেকে কিন্তু জনসংখ্যার গতি প্রকৃতি, ভারতের জনসংখ্যার গতি প্রকৃতি সম্পর্কে কিন্তু একটা আইডিয়া আমরা পেতে পারি, কিন্তু ভারতের এক্স্যাক্ট জনসংখ্যা পরিমাণ কত বা জনসংখ্যা বৃদ্ধির হার কত সেই সম্পর্কে কিন্তু আমরা কোনো ধারণা আমরা পাচ্ছি না। সুতরাং আমরা তার গুণগত দিক দিয়ে কিন্তু আমরা এই তথ্যটিকে বিচার করে থাকি, তাই না। যেমন ধরো কোনো একটি জায়গায় বললো যে এখানকার জলবায়ু, কোনো একটি পার্টিকুলার জায়গার জলবায়ু উষ্ণ এবং আর্দ্র জলবায়ু দেখা যায়, অর্থাৎ সেখানকার কিন্তু জলবায়ুর একটা গুণগত দিক আমরা পেয়ে গেলাম, ঠিক আছে, যে কি উষ্ণ এবং আর্দ্র। কিন্তু সেই জলবায়ু কিন্তু এক্স্যাক্ট সেখানকার টেম্পারেচার কত, ঠিক আছে, সেখানকার রিলেটিভ হিউমিডিটি কত, সেই তথ্য কিন্তু আমরা পাচ্ছি না, তাই না। সুতরাং এগুলো কিন্তু সবই গুণগত তথ্য, কেমন। আচ্ছা, এরপরে যেটা রয়েছে সেটা হলো তথ্য সংগ্রহ বা কালেকশনের উপর ডিপেন্ড করে তথ্যকে কটি ভাগে ভাগ করা যায়। তো সংগ্রহের উপর ভিত্তি করে তথ্যকে দুটো ভাগে ভাগ করা যায়, এক হচ্ছে প্রাথমিক তথ্য, দুই নম্বর হচ্ছে দ্বিতীয় পর্যায় বা সেকেন্ডারি তথ্য। আচ্ছা, প্রাইমারি বা প্রাথমিক তথ্য কাকে বলে? যেই তথ্যগুলোকে আমরা সরাসরি সংগ্রহ করে থাকি। সরাসরি বলতে ধরো আমরা কোনো ফিল্ড ভিজিট করলাম, বা হাউস হোল্ড সার্ভে করলাম, যেটা তোমরা ক্লাস 11 হয়তো করেছো, প্রকল্প প্রজেক্ট খাতা যখন করেছিলে, ঠিক আছে, সে সময় হয়তো করেছো। তো আমরা কোনো একটি জায়গা ভিজিট করে সেখানে ধরো কোয়েশ্চেনার নিয়ে সেখানে সার্ভে করে সেখান থেকে ধরো তথ্য সংগ্রহ করলাম, ঠিক আছে। তো সেটা হলো গিয়ে একদম ডিরেক্ট পদ্ধতিতে আমরা তথ্যটাকে সংগ্রহ করলাম, সেটা হবে কিন্তু প্রাথমিক তথ্য। কারণ আমরা একদম বাড়ি বাড়ি সার্ভে করে সেই তথ্যটা সংগ্রহ করেছি, এটা হলো প্রাথমিক তথ্য। দ্বিতীয় পর্যায়ের তথ্য বা সেকেন্ডারি তথ্য কোনটা? যেটা আমরা প্রাথমিকভাবে বা ডিরেক্টলি নয়, ইনডিরেক্টলি অন্য কোনো সোর্স থেকে যেটা আমরা সংগ্রহ করব। যেমন ধরো কোনো ইন্টারনেট থেকে কোনো একটা তথ্য নিলাম, কোনো একটা বই থেকে নিলাম, কোনো একটা অ্যাটলাস থেকে, কোনো একটা আর্টিকেল থেকে বা ম্যাগাজিন থেকে। এই যে তথ্যগুলো আমরা বিভিন্ন সোর্স থেকে যে তথ্যগুলো নিচ্ছি, ঠিক আছে, এই তথ্যগুলোকে কিন্তু আমরা বলে থাকি দ্বিতীয় পর্যায়ের তথ্য বা সেকেন্ডারি ডেটা, ঠিক আছে। এগুলোকে কিন্তু আমরা প্রত্যক্ষভাবে সংগ্রহ করছি না, আমরা কীভাবে করছি? বিভিন্ন সোর্স থেকে সেগুলোকে সংগ্রহ করে থাকি। এগুলোকে বলা হয় কি দ্বিতীয় পর্যায়ের বা সেকেন্ডারি ডেটা, কেমন। তো এই গেল তথ্য, একটি হলো প্রাইমারি ডেটা আর একটি হচ্ছে সেকেন্ডারি ডেটা, কেমন। আচ্ছা, এবার আমি আসছি স্ট্যাটিস্টিক্যাল সিরিজে, ঠিক আছে, স্ট্যাটিস্টিক্যাল সিরিজ। তাহলে স্ট্যাটিস্টিক্যাল সিরিজটা কি? যখন আমরা কোনো একটা বিষয় সম্পর্কে একটা ডেটা কালেক্ট করে নিয়ে আসলাম, ধরো ফিল্ড থেকে বা কোনো একটা ক্লাসরুম থেকে আমরা কোনো ডেটা কালেক্ট করে নিয়ে আসলাম, এবার সেই ডেটাটাকে আমি তো সেখান থেকে র ডেটা আনবো, এবার সেই ডেটাটাকে খাতার মধ্যে সুন্দরভাবে সাজানোটাকে আমরা বলছি স্ট্যাটিস্টিক্যাল সিরিজ। বিভিন্ন মেথডে আমরা এটাকে সাজিয়ে থাকি, ঠিক আছে। এখানে 3টে সিরিজ আছে। এক নম্বর কি? ইন্ডিভিজুয়াল সিরিজ। ইন্ডিভিজুয়াল সিরিজে আমরা কিভাবে সাজাই? মনে করো কোনো একটা ক্লাসরুমে একটি পরীক্ষার মার্কস, ঠিক আছে, মনে করো তোমাদেরই ক্লাস 12-এর জিওগ্রাফি টেস্টের মার্কস, এটাকে আমরা সাজাবো, ঠিক আছে। আমরা নিয়ে আসার পরে এটাকে আমরা সাজাবো। যদি আমরা রোল নাম্বার ওয়াইজ বা ইন্ডিভিজুয়াল স্টুডেন্টের নাম ধরে বা ইন্ডিভিজুয়াল স্টুডেন্টের রোল নাম্বার অনুযায়ী যদি আমি এটাকে সাজাই, তাহলে সেটাকে বলবো ইন্ডিভিজুয়াল সিরিজ। যেমন এক রোল নাম্বার পেয়েছে 72, দু রোল নাম্বার পেয়েছে কত 82, তিন রোল নাম্বার পেয়েছে 94, চার রোল নাম্বার পেয়েছে ধরো 98, পাঁচ রোল নাম্বার পেয়েছে ধরো 77, ছয় রোল নাম্বার পেয়েছে ধরো 87। এইভাবে যদি আমরা সাজাই তাহলে সেটাকে আমরা বলবো কি ইন্ডিভিজুয়াল সিরিজ। ইন্ডিভিজুয়ালি আমরা সেটাকে সাজালাম। আচ্ছা, তারপর হচ্ছে ডিসক্রিট সিরিজ। ডিসক্রিট সিরিজটা কি? ডিসক্রিট সিরিজের মধ্যে কিন্তু একটা পরিসংখ্যা থাকে,
দ্য ফ্রিকুয়েন্সিটাকে। তাহলে প্রথমে জানতে হবে ফ্রিকুয়েন্সিটা কি। ফ্রিকুয়েন্সি হচ্ছে কোন একটি সংখ্যার যখন রিপিটিশন হয় না, ধরো অনেকগুলো সংখ্যা আছে, সেই সংখ্যার মধ্যে 10 যে সংখ্যাটা, সেই সংখ্যার অনেকবার রিপিটিশন আছে। কতবার সে রিপিট করেছে? 3 বার, 4 বার, 5 বার, 6 বার। সেই যে রিপিটিশনটাকে আমরা বলে থাকি কি ফ্রিকুয়েন্সি বা পরিসংখ্যা। ধরো এখানে কোন একটি ক্লাসের, তোমাদের ধরো ক্লাসের 12 ক্লাসের এই হচ্ছে নাম্বার। ধরো আমি লিখছি 77 একজন পেয়েছে, 78, 80, 82, 84, 70, 71, 76, 74, 73, 77, 79, 79 নাম্বার পেয়েছে, 78, 80, 82, 84, এটা ধরো নাম্বার। তাহলে এখানে একটা জিনিস ফলো করো, 77 কতবার রিপিট করেছে? একবার, দুবার রিপিট করেছে, তাই তো? তাহলে 77 এর পরিসংখ্যা কত? 2। ঠিক আছে। 82 কয়বার? 2 বার করেছে। 82 এর পরিসংখ্যা কত? 2। ঠিক আছে। 79ও তাই করেছে, 78ও তাই করেছে। 3 বারও থাকতে পারে, ধরো 78 3 বার, 4 বার রয়েছে, তাহলে 78 এর পরিসংখ্যা হবে কত? 4। ঠিক আছে। তা এই হচ্ছে পরিসংখ্যা। এবার সেই পরিসংখ্যা অনুযায়ী আমি ডিসক্রিট সিরিজটাকে সাজাতে পারি। ঠিক আছে। এবার ডিসক্রিট সিরিজের মধ্যে প্রত্যেকটা ভ্যালুর পরে একটা করে কিন্তু ইকুয়াল গ্যাপ থাকে, তাই তো? মনে করো যে ধরো এখানে একটা মার্কস, এখানে হচ্ছে ফ্রিকুয়েন্সি। মার্কস কত? ধরো 70, 71, 72, 73, 74, 75, 76, এই ধরো মার্কস। এই ধরো সাধারণ 70 ধরো একজনই পেয়েছে, 71 পেয়েছে 2 জন, 72 পেয়েছে ধরো 4 জন, 73 পেয়েছে হচ্ছে ধরো 1 জন, 74 পেয়েছে ধরো 2 জন, 75 পেয়েছে ধরো 4 জন, 76 পেয়েছে 1 জন। ঠিক আছে। তাহলে মোট সংখ্যা কত? n হচ্ছে কতগুলো স্টুডেন্ট রয়েছে ওখানে, তাই না? 70 যদি 1 জন পেয়ে থাকে তাহলে 1 জন স্টুডেন্ট, 71 2 জন পেয়েছে, 2 জন স্টুডেন্ট আছে, 2 আর 3 হলো, এখানে 4 জন, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, তাহলে 15 জন স্টুডেন্টের ডেটা। ঠিক আছে। এটা হচ্ছে ডিসক্রিট সিরিজ। দেখো তার মধ্যে কিন্তু সবগুলো ভ্যালুর মাঝখানে কিন্তু একটা ইকুয়াল গ্যাপ রয়েছে। 70 পরে 71 এক এক করে গ্যাপ রয়েছে। এটা এরকমও হতে পারে, 70 হলো, 72 হলো, 74 হলো, 76, 78, 80, এইভাবে হতে পারে। আর একটা ফ্রিকুয়েন্সি থাকবে। ঠিক আছে। এগুলোকে বলা হয় কি? ডিসক্রিট সিরিজ। এইবার আমি এসেছি কন্টিনিউয়াস সিরিজে। কি বলো? কন্টিনিউয়াস সিরিজ। আচ্ছা, তাহলে কন্টিনিউয়াস সিরিজটা কি? কন্টিনিউয়াস সিরিজটা হচ্ছে যখন কোনো একটি ডেটার ক্ষেত্রে একটা নির্দিষ্ট ইন্টারভ্যাল থাকে। যেমন ধরো একটা এক্সাম্পল ধরে বলে বুঝতে পারবে। মনে করো তো 10 থেকে 20, 20 থেকে 40, 40 থেকে 60, 60 থেকে 80, একটা ইন্টারভ্যাল রয়েছে কিন্তু 10 করে, ঠিক তো? এবার 10 থেকে 20 কজন রয়েছে, 20 থেকে 40 কজন রয়েছে, সেটা হবে তার ফ্রিকুয়েন্সি। 10 থেকে 20 রয়েছে, 10 থেকে 20 মনে করো ধরো কোনো একটা পরীক্ষা, বা ধরো কোনো একটা, ধরো আচ্ছা 80 থেকে 100, ঠিক আছে, এরকমই ধরো হলো। এবার ধরো এই নাম্বারের মধ্যে 10 থেকে 20 নাম্বারের মধ্যে কজন রয়েছে, কয়জন 10 থেকে 20-র মধ্যে পেয়েছে। ধরো আমি দেখে নিলাম এখানে 2 জন পেয়েছে। 20 থেকে 40-এর মধ্যে কজন পেয়েছে, এখানে ধরো দিলাম 3 জন পেয়েছে। 20 থেকে 40 থেকে 60-এর মধ্যে কজন পেয়েছে, 40 থেকে 60-এর মধ্যে ধরো পেয়েছে হচ্ছে 3 জন। 60 থেকে 80-এর মধ্যে ধরো কজন পেয়েছে, 7 জন পেয়েছে। 80 থেকে 100-এর মধ্যে পেয়েছে ধরো 5 জন পেয়েছে। ঠিক আছে। এই যে 5 জন, সে যে কোনো নাম্বার পেতে পারে, 80-র মধ্যে 81 পেতে পারে, 82 পেতে পারে,
ঠিক আছে, 87 পেতে পারে, 90 পেতে পারে, 95 পেতে পারে, তো যাই পাক না কেন 80 থেকে 100-এর মধ্যে তার নাম্বারটাই আছে। ঠিক আছে, এবং এন এর ভ্যালু কত? এন মানে হচ্ছে টোটাল যত জোন থাকবে, ঠিক আছে, সেটা হবে মানে টোটাল পরিসংখ্যাটা। ঠিক আছে, নাম্বার অফ টোটাল ফ্রিকোয়েন্সি। ওকে, তাহলে কত হলো? 7 5 12, 15, 18, 20। ঠিক আছে, এটা হলো। ঠিক আছে, এবার এই সম্পূর্ণ ডেটাটাকে না, এই যে ইন্ডিভিজুয়াল সিরিজ বলো, ডিসক্রিট সিরিজ বলো বা কন্টিনিউয়াস সিরিজ বলো, এই তিনটেকেই কিন্তু আমরা দুটো প্রধান শ্রেণীতে ভাগ করি। কি কি? গ্রুপ, আনগ্রুপ। গ্রুপ, আনগ্রুপ, গ্রুপ ডেটা এবং আনগ্রুপ ডেটা। ঠিক আছে, আচ্ছা, এবার তোমরা একটা বিষয় দেখো, যে আমি যে কন্টিনিউয়াস সিরিজটাকে সাজাবো না, 25, 15, 10, 20, 22, 14, 13, 12, ঠিক আছে, তারপর ধরো 11, 8, 17, এই 10টা সংখ্যা আছে। এবার এটাকে আমি দুটো গ্রুপে ফেলবো, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40। সে 30 থেকে 40 এখানে আসবে না, কারণ এখানে নাম্বারটা নেই। 10 থেকে 20 আছে। 10 থেকে 20 মধ্যে কোনটা কোনটা যাবে? 15 যাচ্ছে, 10 যাচ্ছে, 14, 13, 12, 11, 17, 1 2 3 4 5 6 7 যাবে তো 7টা। আচ্ছা, এবার 20টা কোথায় যাবে? 20টা কি এর মধ্যে ঢুকবে না এর মধ্যে ঢুকবে? এবার বলো, 20টা কি এর মধ্যে যাবে না এর মধ্যে যাবে? তাহলে এটা একটা কনফিউশনের ব্যাপার, তাই তো? এটার জন্যই, এই কনফিউশনটা দূর করার জন্যই কিন্তু কন্টিনিউয়াস সিরিজকে সাজানোর ক্ষেত্রে কিন্তু আমাদের দুটো মেথড অ্যাপ্লাই করতে হয়। এক হচ্ছে ইনক্লুসিভ মেথড আর এক্সক্লুসিভ মেথড। ইনক্লুসিভ মেথড অ্যান্ড এক্সক্লুসিভ মেথড। ইনক্লুসিভ আর এক্সক্লুসিভ, ঠিক আছে। আচ্ছা, এবার এক্সক্লুসিভ মেথডটা কি? দেখো, প্রথমে উদাহরণ আমি তোমাদেরকে এখানে যে দেখালাম, যে এই 20টাকে তোমরা কোথায় ঢোকাবা? 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, কোনটার মধ্যে ঢোকাবা? ঠিক আছে, মনে করো ধরো আমার কিছু সংখ্যা আছে। প্রথমে আমি এক্সক্লুসিভ মেথডটা বলে দিই। ধরো সংখ্যাগুলো কি? 15, 11, 12, 20, 17, 50, 25, 50, 52, এই কটা সংখ্যা আছে। এবার ছোট আবার কত? 11, বড় হচ্ছে 52। এবার ধরো আমি এখানে এটাকে আগে একটা শ্রেণী ব্যবধান করলাম। কীভাবে? ধরো 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, এটা করলাম। এইবার কোন সংখ্যাগুলো এই শ্রেণী ব্যবধানে ঢুকবে, কোনগুলো এটার মধ্যে ঢুকবে, কোনগুলো এটার মধ্যে ঢুকবে, এটাকেই আমরা তো সিরিজ বলে থাকি। এবার এক্সক্লুসিভ মেথডের ক্ষেত্রে ধরো এখানেই প্রথমে আমি আগে আসি, 10 থেকে 20-র মধ্যে কোনটা যাবে। 10 থেকে 20-র মধ্যে দেখো কোনটা কোনটা যাচ্ছে। 10 থেকে 20-র মধ্যে 11, 15 আছে, 11 আছে, 12 আছে, 17 আছে। ঠিক আছে, তাহলে কি বললাম? 15, 11, 12, 17, 4টা হলো। এবার 20টা কোথায় যাবে? 10 থেকে 20 না 20 থেকে 30? কোথায় যাবে? এক্সক্লুসিভ মেথডের ক্ষেত্রে কিন্তু 20টা এই সিরিজে যাবে না। 10 থেকে 20-র মধ্যে এটার মধ্যে যাবে না, যাবে কোনটার মধ্যে? 20 থেকে 30 এটার মধ্যে পড়বে। তাহলে 10 থেকে 20-র মধ্যে ফ্রিকোয়েন্সি কত হচ্ছে? 1 2 3 4। 20 থেকে 30 এর মধ্যে 20টা যেহেতু এটাতে ঢুকছে, তাহলে 20, 25, 30টা আবার এর মধ্যে যাবে না, তাহলে দুটোই হচ্ছে 20 এবং 25, 2। 30 থেকে 40-এর মধ্যে কোনটা যাচ্ছে?
30 যাচ্ছে, 32 যাচ্ছে, 31 যাচ্ছে, 35 যাচ্ছে, 38 যাচ্ছে, 40টা কিন্তু এর মধ্যে যাচ্ছে না এক্সক্লুসিভ মেথডের ক্ষেত্রে। ঠিক আছে, মানে এই যে হাইয়েস্ট সংখ্যাটি যে ম্যাচ করলো সেটা কিন্তু এখান থেকে এই ক্লাস থেকে কিন্তু বর্জন হয়ে গেল, এক্সক্লুড হয়ে গেল, এই জন্য এটাকে বলছে এক্সক্লুসিভ মেথড। তাহলে কত হলো? 1 2 3 4 5 5। 40 থেকে 50 এর মধ্যে কোনটা যাচ্ছে? এর মধ্যে যাচ্ছে 40 যাচ্ছে, 45 যাচ্ছে, 47 যাচ্ছে, 50 কিন্তু এর মধ্যে যাচ্ছে না। তাহলে কত হলো? 3। 50 থেকে 60 এর মধ্যে 50 এবং 52। তাহলে দেখো যে কোন একটি শ্রেণী ব্যবধানের যে হাইয়েস্ট সংখ্যাটি আছে সেই সংখ্যাটি কিন্তু ওই শ্রেণী ব্যবধানে না ঢুকে পরের শ্রেণী ব্যবধানে ঢুকলো। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি গেল আমার, এগুলো বেরোলো কি ফ্রিকোয়েন্সি। নাম্বার অফ ফ্রিকোয়েন্সি কত? টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি মানেই এন। কত হচ্ছে? 4 5 6, 4 হচ্ছে 11 14 16। এবার টোটাল ফ্রিকোয়েন্সি যত থাকবে ততই কিন্তু আমার টোটাল সংখ্যা হবে। দেখো কত হচ্ছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। ওকে, এই জন্য এটাকে এক্সক্লুসিভ মেথড বলা হয়। এক্সক্লুসিভ মেথডের আরেকটা বৈশিষ্ট্য কি? আগের শ্রেণী ব্যবধানের ঊর্ধ্বসীমা, আচ্ছা ঊর্ধ্বসীমা নিম্নসীমা কোনটা? কোন একটি শ্রেণী ব্যবধানের সর্বনিম্ন সংখ্যাকে বলা হয় নিম্নসীমা এবং সর্বোচ্চ সংখ্যাকে বলা হয় ঊর্ধ্বসীমা। যেমন এটা ক্ষেত্রে এটা নিম্নসীমা, এটা ক্ষেত্রে এটা ঊর্ধ্বসীমা। ঠিক আছে, এবার এক্সক্লুসিভ মেথডের আরেকটা বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য হচ্ছে কোন একটি শ্রেণী ব্যবধানের ঊর্ধ্বসীমা তার পরবর্তী শ্রেণী ব্যবধানের নিম্ন সীমার সাথে কিন্তু ম্যাচ করে। এটা 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 কিন্তু ম্যাচ করছে। ঠিক আছে, এই জন্য এক্সক্লুসিভ মেথডে আগের শ্রেণী ব্যবধানের ঊর্ধ্বসীমা কিন্তু ওই শ্রেণী ব্যবধানে না ঢুকে পরের শ্রেণী ব্যবধানে ঢুকে যায়। এটাই হচ্ছে এক্সক্লুসিভ মেথড। কেমন? এবার আরেকটি রয়েছে, সেটি কি? সেটি হলো ইনক্লুসিভ মেথড। দেখো এটাকে আমি বলি, তাহলে বুঝতে পারবে। এটা দেখো এগুলো তো আমাদের নাম্বার, এবার এটাকে আমি করবো ইনক্লুসিভ মেথডের ক্ষেত্রে। ইনক্লুসিভ মেথডের ক্ষেত্রে আমি কিভাবে করবো? দেখো ইনক্লুসিভ মেথডের ক্ষেত্রে আমি কিন্তু করবো যে যেভাবে ধরবো লোয়েস্ট নাম্বার কত আছে? 11 আছে, সুতরাং 10 এর মধ্যে হয়ে যাচ্ছে। তাহলে 10 to 19। এখানে এক্সক্লুসিভ মেথডের ক্ষেত্রে ক্লাস ইন্টারভেল কিন্তু আমার 10ই ছিল। দেখো কেমন করে 10 11 12 13 14 10 11 12 13 14 15 16 17 18 19 20 20 20 থেকে আবার 30 পর্যন্ত। তাহলে কত হচ্ছে? 20 21 22 23 24 25 26 27 28 29 30। কিন্তু ইনক্লুসিভ মেথডের ক্ষেত্রে 10টাকে ধরতে হবে। 10 11 12 13 14 15 16 17 18 19 20 থেকে 29 20 21 22 23 24 25 26 27 28 29। ওকে, 30 থেকে 39, 40 থেকে 49, 50 থেকে 59। এইভাবে আমাকে ধরতে হবে। ইনক্লুসিভ মেথডের ক্ষেত্রে কিন্তু আগের ক্লাসে যে হাইয়েস্ট নাম্বারটি আছে, যে হাইয়েস্ট লিমিটটি আছে, সেটা কিন্তু পরের ক্লাসের লোয়েস্ট লিমিটের সাথে ম্যাচ করবে না। দেখো এই দুটো কিন্তু ম্যাচ করেনি, আবার এটাও ম্যাচ করেনি। ঠিক আছে, এবার দেখো কিভাবে আমি ঢোকাবো। দেখো সংখ্যাগুলোকে কিভাবে আমি ইনপুট করবো। এখানে তো ফ্রিকোয়েন্সি, দেখো 10 থেকে 19 মধ্যে কোনটা কোনটা যাচ্ছে? 15 যাচ্ছে, 11 যাচ্ছে, 12 যাচ্ছে, 20 তো আসছে এর মধ্যে, 17 যাচ্ছে, এই কটাই 1 2 3 4, তাহলে 4। 20 থেকে 29 এর মধ্যে কোনটা যাচ্ছে? দেখো 20 থেকে 29 এর মধ্যে যাচ্ছে 20 যাচ্ছে, 25 যাচ্ছে, এই দুটোই যাচ্ছে 2। 30 থেকে 39 এর মধ্যে কোনটা যাচ্ছে? 30 যাচ্ছে, 31 যাচ্ছে, 35 যাচ্ছে, 38 যাচ্ছে, 32 যাচ্ছে, 1 2 3 4 5। তাহলে কি হবে? কত? 5। ঠিক আছে, 40 থেকে 45 এর মধ্যে কোনটা যাচ্ছে?
40 যাচ্ছে, 45 যাচ্ছে, 47 যাচ্ছে। তাহলে কত হলো? 1 2 3 50 থেকে 59 মধ্যে 50 52 কত হচ্ছে? এন 3 2 5 5 10 6 16 বুঝতে পারলাম বিষয়টা? আচ্ছা, তাহলে আজকে যেটা করালাম সেটা হলো যে স্ট্যাটিস্টিক্স এর ধারণা, হ্যাঁ, স্ট্যাটিস্টিক্স কি এবং স্ট্যাটিস্টিক্স এর বিভিন্ন ইউজেস, তার ইম্পর্টেন্স এবং তার কি কি ডেটা রয়েছে, যেমন প্রাইমারি ডেটা, সেকেন্ডারি ডেটা এবং স্ট্যাটিস্টিক্যাল সিরিজ, ইন্ডিভিজুয়াল সিরিজ, ডিসক্রিট সিরিজ এবং কন্টিনিউয়াস সিরিজ। আচ্ছা, এবং কিভাবে ইন্ডিভিজুয়াল সিরিজ বা ডিসক্রিট সিরিজ দ্বারা কিভাবে আমি তথ্যগুলোকে সাজাবো সেই জিনিসগুলো। আচ্ছা, আর কি করালাম সেটা হলো যে কন্টিনিউয়াস সিরিজের কোন কোন মেথড দ্বারা কন্টিনিউয়াস সিরিজের দ্বারা আমি ডেটাগুলোকে সাজাতে পারি, কি কি, যে এক্সক্লুসিভ আর ইনক্লুসিভ মেথড, তাই তো? আচ্ছা, এরপর দিন যেটা আমি করাবো সেটা হলো কন্টিনিউয়াস সিরিজের দ্বারা কিভাবে আমি একটা হিস্টোগ্রাম ড্র করতে পারি, কিভাবে আমি অসাইড ড্র করতে পারি, কিভাবে ফ্রিকোয়েন্সি পলিগন ড্র করতে পারি, ঠিক আছে? এবং আরো যে বিভিন্ন অঙ্কগুলো রয়েছে, যেমন হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি কি, কেন্দ্রীয় প্রবণতা, হ্যাঁ, মিন, মিডিয়ান, মোড, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এই যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো আমি, হ্যাঁ, এবং ছবিগুলো আমি খাতার মধ্যে ড্র করে তোমাদের সামনে একটা এক্সাম্পল দিয়ে তোমাদের সামনে ড্র করে আমি ডিটেলসে দেখিয়ে দিব, ঠিক আছে? তোমরা এই ভিডিওটি ভালো করে দেখো এবং সেখানে যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো আমাকে মেসেজ করো, আমি সেগুলো তোমাদেরকে আবার বুঝিয়ে দিব, ঠিক আছে? আর প্রতিদিনের মতো আজকেও একই কথা বলবো যে বাড়িতে থাকো, সুস্থ থাকো এবং খাবার আগে ভালো করে হাত ধুয়ে নেবে, ঠিক আছে? থ্যাংক ইউ।